আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো রয়েছেন। আমিও ভালো আছি। আপনারা দেখুন টেক ভয়েস বাংলা, আমি আছি সাজ্জাদ আপনাদের সঙ্গে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে 10টি মোবাইল কোম্পানির প্রধান যে সমস্যাগুলো রয়েছে সেটি নিয়ে। প্রধান কী সমস্যা এদের রয়েছে এবং কোন ফোনগুলো ভালো মন্দ, কী বিচার আচার, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো চলুন শুরু করা যাক। তো 10টি কোম্পানির মধ্যে প্রথমেই আমি যেই ফোন কোম্পানির কথা বলবো সেটি হচ্ছে ভিভো, অপো, এগুলো সবই একই কোম্পানির বিবিকে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট। তো ভিভোর প্রধান সমস্যা হলো তারা পারফরমেন্স নিয়ে এতটা কাজ করে না। তারা পারফরমেন্স বেসড কোনো ফোন আনে বাজারে, হয়তো সেগুলো হাই রেঞ্জে থাকে অনেক। তাদের স্পেকের অনেক কোম্পানির ফোন আছে যেগুলো অনেক কম প্রাইসে পাওয়া যায়। তো তারা কি করে, তারা চেষ্টা করে যে ক্যামেরা সেন্ট্রিক ফোন আনার এবং স্টাইলিশ ফোন আনার, এবং তারা ওই স্পেসিফিক কাস্টমারকেই টার্গেট করে। এরপর আলটিমেটলি কী হয় যে তারা কোনো গেমিং সেন্ট্রিক ফোন আনে না এবং তাদের প্রোডাক্টের প্রাইসও কিন্তু বেশ হাই হয়ে থাকে। আর রিসেন্টলি তাদের যে অ্যাপ স্টোর রয়েছে ভি স্টোর, সেখানে কিন্তু অ্যাড শো করছে। বাংলাদেশের মার্কেটে ভিভোর অবস্থান ততটা ভালো নয়, কারণ তারা যেহেতু গেমিং সেন্ট্রিক ফোন আনে না এবং তাদের হচ্ছে পারফরমেন্স নিয়ে এত মাথা ব্যথা নেই, যার ফলে তারা ক্যামেরা সেন্ট্রিক ফোন আনে এবং এর ফলে তারা মার্কেট হারায়। এবং তাদের যে অ্যাপ স্টোর এখন রয়েছে সেটিতে অ্যাড শো করছে, ফলে এটা কিন্তু তাদের জন্য একটা নেগেটিভ সাইড। এর ফলে কী হবে, তারা কিন্তু আরও কাস্টমার হারাইতে পারে। এবং তাদের যে ক্যামেরা সেন্ট্রিক ফোনগুলো, এটাও কিন্তু অপটিমাইজেশন খুব একটা যে ভালো সেটাও না। এটা অপটিমাইজেশন কিন্তু অবস্থা খুব একটা ভালো না, এই আর কি। দ্বিতীয় যে কোম্পানিটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে শাওমি পোকো। যেহেতু একই ব্র্যান্ড দুটো এবং একই তাদের হচ্ছে অপারেটিং সিস্টেম বা ওএস বা যেটাই বলেন আপনারা কেন, একই, শুধু লঞ্চারটা আলাদা। তো সেক্ষেত্রে দুটি কোম্পানিকে একই সাথে নিয়ে কথা বলবো। তারা চেষ্টা করে যে শাওমি পোকো চেষ্টা করে যে তারা গেমিং সেন্ট্রিক ফোন আনবে, পারফরমেন্স বেসড ফোন আনে, কিন্তু তাদের সফটওয়্যার অপটিমাইজেশনে কিন্তু বিশাল বড় প্রবলেম রয়েছে। ইভেন তাদের যে কোনো আপডেট যখন আসে তখন সেই আপডেটটা কিন্তু স্টেবল হয় না। বিভিন্ন ধরনের বাগ কিন্তু তাদের এই ইউআইয়ের মধ্যে থেকে যায়, যার ফলে কিন্তু ইউজাররা ব্যাপক সমস্যায় পড়ে আপডেট করার পরে। তো এই জিনিসটা কিন্তু শাওমি এবং পোকোকে ফিক্স করতে হবে। এবং তারা যেটি করে যে গেমিং সেন্ট্রিক ফোন যেহেতু তারা বাজারে আনে, তারা প্রসেসরগুলোকে ওভারক্লক করে। সব ফোনে করে না, তবে আমি একটা কোনো ফোনের কথা বলতে পারি, যেটা হচ্ছে পোকো X3 প্রো। এই ফোনটাতে কিন্তু তারা প্রসেসর ওভারক্লক করেছে। প্রসেসর ওভারক্লক করা খারাপ সেটা বলবো না, গেমিংয়ের জন্য ঠিক আছে, আপনি ভালো পারফরমেন্স পাবেন ওভারক্লক করে, কিন্তু প্রসেসরের স্থায়িত্ব কিন্তু কমে যাবে। এখানে বিবেচনা করতে হবে যে প্রসেসরের স্থায়িত্ব কিন্তু কমে যাবে এবং ফোনটা কিন্তু বেশ হিটিং ইস্যু থাকবে ফোনে। এরপরে যে ফোনটিকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ওয়ালটন এবং সিম্ফনি, দেশীয় ব্র্যান্ড আমাদের। তো এই দেশীয় ব্র্যান্ড আমাদের ওয়ালটন এবং সিম্ফনি, এদের প্রধান সমস্যা রয়েছে ডিসপ্লেতে। কারণ দেখেন, আপনি কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু স্মুথ না। আপনি ব্যবহার করে কিন্তু রিয়েলমি, শাওমি এই ফোনগুলোতে যেরকম স্মুথনেস পান, এই ফোনগুলোতে কিন্তু সেরকম একটা স্মুথনেস আপনি এখানে পাবেন না। এ কারণে তাদের ডিসপ্লে সেকশনের টাচ রেসপন্সটা কিন্তু খুব একটা যে ভালো সেটাও না। আপনি যদি ওয়ালটন, সিম্ফনি বাদ দিয়ে রিয়েলমি অথবা শাওমি এই ধরনের চাইনিজ ব্র্যান্ডগুলোর যে কোনো একটা ফোন চালান, পরবর্তীতে কিন্তু আপনি ওয়ালটন অথবা সিম্ফনিতে ফিরে আসতে চাইবেন না। এটার মূল কারণ হলো এটার ডিসপ্লেতে আপনি কিন্তু সেই স্মুথনেসটাই খুঁজে পাবেন না। এরপরে যে এদের যে ইউআই রয়েছে, সেখানে কিন্তু এরা এখন প্রফেশনাল হতে পারে নাই, বাস চলার মতো চলছে এরকম আর কি। রিসেন্টলি তারা চেষ্টা করছে যে গেমিং সেন্ট্রিক কিছু ফোন বাজারে আনার চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু ডিসপ্লেটা কিন্তু তাদেরকে উন্নত করতে হবে। কারণ দেখেন, এখন মার্কেটটাতে কিন্তু কম্পিটিশন, যে ওয়ালটন সিম্ফনি যে খুবই কম দামে ভালো মানের স্পেক দিয়ে ফোন আনছে এমনও না। ওয়ালটন সিম্ফনির বাইরেও কিন্তু অনেক চাইনিজ ব্র্যান্ড আমাদের দেশে কিন্তু তাদের থেকে ভালো স্পেক দিয়ে কম দামে ফোন বিক্রি করছে। তো এই বিষয়টা কিন্তু ওয়ালটন সিম্ফনিকে মাথায় নিতে হবে এবং একটি করে তাদের বিষয় নিয়ে কাজ করতে হবে। তাদের কিন্তু ক্যামেরা অপটিমাইজেশনও তো খুব একটা যে ভালো, বাজেট হিসেবে ঠিক আছে, কিন্তু খুব একটা যে ভালো, এর চেয়েও ভালো করা যায় সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে। তো সেটি তারা কিন্তু করতেই পারে। তো দেখেন আপনি, তারা কিন্তু একটা করে তাদের যেই সমস্যাগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করতে পারে। অ্যাট ফার্স্ট তাদেরকে কিন্তু তাদের ডিসপ্লেটা ঠিক করতে হবে, না হলে কিন্তু তারা তাদের যে স্পেসিফিক মার্কেট সেটি কিন্তু তারা কিন্তু হারিয়ে ফেলবে।
কারণ দেখেন তাদের ফোনগুলো কিন্তু অনলাইনে বা কোনো যারা বেশ ভালো টেকি রয়েছে তারা কিন্তু এই ফোনগুলো কিনবে না। তাদের ফোনগুলো বেশিরভাগই বিক্রি হয় হচ্ছে মোবাইলে যে বিভিন্ন দোকানগুলো রয়েছে সেগুলোতে। তো দোকান কেন্দ্রিক ব্যবসা কিন্তু একসময় হারিয়ে যাবে, অনলাইন বেসড বিজনেস সিস্টেম চলে আসবে। তো তাদেরকে এই বিষয়গুলো নিয়ে, যে তাদের যে ঘাটতিগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু দ্রুত কাজ করতে হবে এবং সমাধানে আসতে হবে, তাহলে কিন্তু তারা মার্কেটে টিকে থাকতে পারবে। এরপরে আমরা কথা বলবো হচ্ছে রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি বেশ ভালো ফোন বলা চলে, তাদের সফটওয়্যার অপটিমাইজেশন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট তারা কিন্তু কম দামে বেশ ভালো স্পেক দিয়ে ফোন নিয়ে আসে এবং তাদের ক্যামেরা অপটিমাইজেশনও মোটামুটি ভালো, খারাপ বলবো না, কিন্তু তারা যে ফোনগুলো বাজারে নিয়ে আসে তাই সেটা কিন্তু বেশি দিন স্টকে থাকে না। আপনি দেখবেন যে 20 দিন 22 দিনের মধ্যে কিন্তু সেগুলো স্টক আউট হয়ে যায়। এটা কিন্তু একটা খারাপ দিক, কারণ দেখেন আপনি একটা ফোন কেনার জন্য দোকানে গেছেন, রিয়েলমির দেখে শুনে গেছেন, স্পেক ভ্যালু ফর মানি অফার করছে, দেখবেন দোকানে গিয়ে দেখলেন যে ফোনটা নেই, আপনাকে অন্য ফোন নেওয়ার জন্য বলছে, তো সেই ফোনটা কিন্তু ভ্যালু ফর মানি প্রোডাক্ট নাও হইতে পারে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু রিয়েলমির কাজ করা উচিত। এবং তাদের ফোনে কিছু হিটিং ইস্যু রয়েছে, রিসেন্টলি যে ফোনগুলো তারা লঞ্চ করেছে সেগুলোতে অনেক কম হিটিং ইস্যু রয়েছে, বিকজ তারা এই বিষয়টা নিয়ে কাজ করছে এবং তাদের সফটওয়্যার অপটিমাইজেশন, তাদের ইউআই এক্সপিরিয়েন্স বেশ ক্লিন হিসাব করলে বোঝা যায়। এবং তাদের ক্যামেরাতে একটু সমস্যা রয়েছে যে তারা বুস্টিং করেন। অবশ্যই এখনকার যুগে মানুষ কিন্তু বুস্টিংটা পছন্দ করে। আপনি যদি দেখেন যে তাদের যে বুস্টিং রয়েছে সেটা কিন্তু লেভেল পর্যায়ে রয়েছে, মানে তারা কিন্তু সঠিক উপায়ে এটা করছে। তো ক্যামেরা যে খুব খারাপ সেটা বলবো না, ক্যামেরা বেশ ভালো রয়েছে রিয়েলমি। এরপরে আমরা যে ফোনটাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়ানপ্লাস কিন্তু বেশ ভালো একটা ব্র্যান্ড আমরা জানি, কিন্তু রিসেন্টলি তারা যে কাজগুলো করছে এতে তাদেরকে একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বলে কিন্তু মনে হচ্ছে না। দেখেন তাদের রিসেন্ট যে ইউআই সিস্টেম আছে সেখানে কিন্তু বেশ বাগ রয়েছে, বেশ ল্যাগ রয়েছে। তাদের যে অক্সিজেন ওয়েস্ট সেটি নিয়ে যে তারা এত গর্ব করে, কিন্তু সেটাতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। অবশ্য অপো ওয়ানপ্লাস একসাথে মার্জ হচ্ছে, সেক্ষেত্রে তাদের কিছু প্রথম সমস্যা হইতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু ওয়ানপ্লাস যেটার জন্য তাদেরকে একটা রিলায়েবল ব্র্যান্ড হিসেবে দাবি করে, তাদেরকে হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হিসেবে দাবি করে, তাদের কিন্তু ক্যামেরা কিন্তু খুবই বাজে। আপনি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন অনুযায়ী ক্যামেরা কিন্তু তাদের যে খুব একটা ভালো সেটা কিন্তু না। আপনি দেখবেন যে তাদের ক্যামেরার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না। আর তারা যে রিসেন্টলি যে ফোনগুলো লঞ্চ করেছে কম বাজেটের মধ্যে ওয়ানপ্লাস, সেই ফোনগুলোতে কিন্তু আপনি দেখবেন যে সফটওয়্যার ইস্যু আছে, বেশ ল্যাগ করে। ওয়ানপ্লাসের যে সেই ফিলটা কিন্তু এই ফোনগুলোতে পাওয়া যায় না। মূলত দেখা যায় যে অপোর একটা ব্র্যান্ড বা অপোর একটা মডেল সেটাকে ওয়ানপ্লাসের স্টিকার মেরে ছেড়ে দিয়েছে। তো এই কাজগুলো কিন্তু ওয়ানপ্লাস এখন করে যাচ্ছে নিয়মিত। তো এইগুলো থেকে কিন্তু ওয়ানপ্লাসকে বেরিয়ে আসতে হবে, কারণ তারা বেশ রিলায়েবল একটা ব্র্যান্ড, মার্কেট ধরতে কিন্তু তারা সক্ষম হয়েছে। তো এর ফলে তারা কিন্তু বেশ কার্যকরী ভূমিকা রাখছিল মার্কেটে, তারা কিন্তু ডিমান্ড অনুযায়ী ফোন আনছিল। তো এগুলো থেকে তাদেরকে বেরিয়ে এসে ক্লিনভাবে তাদেরকে কিন্তু কাজ করতে হবে, না হলে কিন্তু তারা কিন্তু মার্কেট থেকে হারিয়ে যাবে। এরপরে যে আমরা ব্র্যান্ডটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওপো। দেখেন আপনি, তারা কিন্তু চেষ্টা করে বেশ ভালো ফোন আনার, কিন্তু তারা কিন্তু পারফরমেন্সের দিকে এতটা নজর দেয় না, বা গেমিং সেন্ট্রিক তাদের ফোন কিন্তু খুবই কম থাকে। তারা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোনটা বেশি আনে। আর হচ্ছে তাদের যে একটা ইস্যু রয়েছে সেটি হচ্ছে তাদের ক্যামেরা যে সিস্টেমটা রয়েছে, ক্যামেরাতে তারা কিন্তু অতিরিক্ত বুস্টিং করে। এখনকার যুগে এই ধরনের বুস্টিং কিন্তু আসলে মানানসই না। এই বিষয়টা নিয়ে কিন্তু ওপোকে কাজ করতে হবে। তারা কিন্তু তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অনেক ধরনের জিনিস নিয়ে কাজ করে থাকে ওপো। তো এই বিষয়টাকে নিয়েও তাদেরকে কিন্তু কাজ করা উচিত। অপোর যে ইউআই রয়েছে সেটি কিন্তু বেশ ভালো, ইউজার রিভিউ এর বেশ ভালো, কারণ যারা ওপো ফোন একবার ইউজ করেছে তারা কিন্তু পরবর্তীতেও একটা ওপো ফোনই চাইবে, ভালো ক্যামেরা স্পেক দিয়ে একটা ওপো ফোনই চাইবে। এটা স্বাভাবিক, কারণ অপো কিন্তু তাদের কাস্টমারদের স্যাটিসফাই করতে পেরেছে। তো অপোর যে সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে ওভারকাম করতে পারলে আশা করি অপো একটা বিশাল মার্কেট কিন্তু দখল করতে পারবে। এরপরে আমরা যে কোম্পানি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের যেই স্যামসাং, সেই ব্র্যান্ডটিকে নিয়ে কথা বলবো। স্যামসাং দেখেন আপনি কিন্তু বিশ্বের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন স্যামসাং আমরা জানি।
কিন্তু স্যামসাং ডিসপ্লে নির্মাণ করে। তাদের যে আমরা বেশিরভাগ ফোনে যে ডিসপ্লেগুলো দেখি অ্যামোলেড, বিশেষ করে সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু তাদের নিজস্ব তৈরি ডিসপ্লে। তো তারা কিন্তু বেশ ভালো ডিসপ্লে ম্যানুফ্যাকচার করে, কিন্তু তাদের ফোনগুলোতে তারা যে ডিসপ্লে দেয় আসলে সেটা কিন্তু অতটা ভালো হয় না। একটা জিনিস আপনি চিন্তা করেন যে তারা কিন্তু নিজেরা ডিসপ্লে বানায়, অথচ তাদের নিজের ফোনের ডিসপ্লেই ভালো না। তো এটা কিন্তু অস্বাভাবিক একটা ব্যাপার। আর তারা কিন্তু মারাত্মক ওভার প্রাইসড ফোন আনে। আপনি দেখবেন যে স্যামসাং গ্যালাক্সি A32 এটা কিন্তু বেশ হাই রেঞ্জের একটা ফোন, কিন্তু স্পেক যেটা অফার করছে সেটা কিন্তু আপনি বিবেচনা করলে দেখবেন যে এটা 12-13 হাজার টাকার একটা ফোনের মধ্যেও থাকে। তো এই বিষয়টা থেকে কিন্তু স্যামসাংকে বেরিয়ে আসতে হবে। স্যামসাং মনে করে যে আমরা এখন প্রতিষ্ঠিত ব্র্যান্ড, আমরা যেটা করব সেটাই মানুষ মেনে নিবে, চলবে, কিন্তু না, এভাবে কিন্তু হবে না। নোকিয়াও কিন্তু এই কাজটা করেছিল, তারা কিন্তু এটার চেষ্টা করেছিল এবং তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। এই বিষয়টা কিন্তু স্যামসাংকে কিন্তু বিবেচনায় আনতে হবে। স্যামসাং হয়তো ওইভাবে পড়বে না, কারণ তাদের বিভিন্ন সেকশন আছে স্মার্টফোন ছাড়াও তারা কিন্তু অনেক ধরনের সেকশনে কাজ করে, কিন্তু তাদের কিন্তু স্মার্টফোনেও কিন্তু নজর দেওয়া উচিত। বিশেষ করে তারা যে লো বাজেট রেঞ্জ বা লো রেঞ্জ বা মিড বাজেট রেঞ্জের যে ফোনগুলো আনে 25-26 হাজার টাকায়, এই ফোনগুলোর পারফরমেন্স কিন্তু ততটা কিন্তু ভালো হয় না, কারণ এই কাস্টমারগুলোকে তারা কিন্তু প্রায়োরিটি কম দেয়। মানে 25-26 হাজার টাকা দিয়ে যারা ফোন কিনে তাদেরকে কিন্তু স্যামসাং প্রায়োরিটি কম দেয়, যার ফলে তারা যেই ফোনগুলো এখানে ম্যানুফ্যাকচার করে সেটার অপটিমাম পারফরমেন্স কিন্তু ভালো হয় না। এই বিষয়টা থেকে কিন্তু স্যামসাংকে বেরিয়ে আসতে হবে, কারণ 25-26 হাজার টাকা দিয়ে যে মানুষগুলো ফোন কিনে তারাও যে একটা তাদের কাস্টমার, তারাও যে তাদের কাছ থেকে কিছু ডিজার্ভ করে, এটা কিন্তু স্যামসাংকে অবশ্যই কিন্তু বিবেচনা করে দেখতে হবে। আর তারা 12-13 হাজার টাকা বাজেটের যে ফোনগুলো আনেন সেগুলো একবারে যাচ্ছে তাই কোয়ালিটির হয়, তাদের কোনো কিছুই এখানে ঠিক থাকে না, ফোন হ্যাং করে 12-13 হাজার টাকায় একটা ফোন। তো এই বিষয়গুলো থেকে কিন্তু স্যামসাংকে বেরিয়ে আসতে হবে। তাদের বুঝতে হবে যে তাদের মার্কেটে কিন্তু অনেক কম্পিটিশন এসে গেছে এবং তাদের থেকে ভালো ভালো ফোন কিন্তু সিমিলার স্পেকে অনেক কম প্রাইসে কিন্তু অন্য কোম্পানিগুলো নিয়ে আসছে। তো এটা স্যামসাংকে বিবেচনা করতে হবে এবং স্যামসাংকে কিন্তু সেই অনুযায়ী কাজ করতে হবে। এরপরে আমরা কথা বলবো ইনফিনিক্স, আইটেল এবং টেকনোকে নিয়ে। দেখেন, তাদেরকে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ তারা বাজেটে কিন্তু বেশ ভালো ভালো ফোন উপহার দেয় এবং তাদের টার্গেটই কিন্তু সেই স্পেসিফিক বাজেটের কাস্টমারগুলো, এবং তাদেরকে কিন্তু তারা স্যাটিসফাই করার চেষ্টা করে তাদের যেই রয়েছে সেটার মাধ্যমে। দেখেন, আপনি সিমিলার স্পেকের অনেক ফোনের কিন্তু দাম বেশি, বিশেষ করে ইনফিনিক্স কিন্তু বেশ ভালো কাজ করে, তাদের কিন্তু সফটওয়্যার অপটিমাইজেশনটা বেশ ভালো। ক্যামেরা হিসেবে যে তারা বাজেট অনুযায়ী যে খুব খারাপ সেটা বলবো না, ক্যামেরা হিসেবে কিন্তু তারা ভালো, তারা কিন্তু বেশ ক্লিন ইউআই দিয়ে ফোন নিয়ে আসে এবং তাদের ক্যামেরা পারফরমেন্স মোটামুটি বাজেট অনুযায়ী ভালো। এবং তারা বিশেষ করে এই কাজটা করে যে তারা কিন্তু তাদের যে কাস্টমার রয়েছে তাদেরকে প্রায়োরিটি দেয় এবং তাদেরকে কম মূল্যে কিন্তু বেশ ভালো ভালো ফোন উপহার দেয়। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো তাদের। এরপরে কথা আসে আইফোনের কথা আসে। তো আইফোন দেখেন, আইফোন কিন্তু একটা বলতে পারেন ফ্ল্যাগশিপ ব্র্যান্ড, তাদের বিষয়টা কিন্তু আলাদা। তাদের ফোন যারা কেনার তারা কিনবেই, তারা কিন্তু অ্যাপল যেটা করে তারা তাদের ব্যবসায়িক পলিসিতে বিভিন্ন তাদের যে স্ট্র্যাটেজি আছে সেগুলোকে খাটায়। যেমন আপনি দেখবেন যে কোনো কোম্পানির ফোনে কিন্তু আপনি ব্যাটারি যে হেলথ কত আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না, কিন্তু আপনি অ্যাপেলে কিন্তু দেখতে পারবেন না। আপনাকে কেন এটা দেখানো হয়? আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি একটা ফোন যদি 1 বছর চালান তাহলে আপনার ব্যাটারি কিন্তু 20-25% ক্ষয় হইতেই পারে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু একজন মানুষকে যখন এটা দেখানো হবে যে 20-25% আপনার ব্যাটারি ক্ষয় হয়েছে 1 বছরে, তখন কিন্তু সে চিন্তা করবে যে না, এটা তো ব্যাটারি ক্ষয় হয়ে যাচ্ছে, আমি তো এই ফোনটা আর চালাইতে পারবো না। তখন কিন্তু সে বিক্রি করে দিয়ে আরেকটা ফোন কিনে, এবং সেটা কোন ফোনটা কিনবে? অ্যাপেলেরই ফোনটা কিনবে, কারণ সে অ্যাপেলের কাস্টমার, অ্যাপেলেরই ফোনটা কিনবে। এবং অ্যাপেলও পরবর্তী বছরে আরেকটা মডেল লঞ্চ করবে, তখন সে সেই ফোনটার দিকে ঝুঁকে যাবে। মানে তারা চায় যে তারা যে নতুন ডিভাইসগুলো লঞ্চ করে মানুষ তাদের পুরাতন ডিভাইসগুলো থেকে সেই নতুন ডিভাইসগুলোতে শিফট হোক, এটা কিন্তু তাদের একটা বিজনেস স্ট্র্যাটেজি। তো এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান এজন্য আমাদেরকে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।